আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা টেকনিকের সাহায্যে 14টি কোরিয়ান ব্যঞ্জনবর্ণ শিখব। ভিডিওটি দেখার পর আপনি আর না পড়লেও কোরিয়ান ব্যঞ্জনবর্ণগুলো আপনি পারবেন। এখানে ব্যঞ্জনবর্ণগুলো সিরিয়াল অনুযায়ী লেখা আছে, বাট আমরা এই পেজটা পরে দেখব। আগে কিভাবে মনে রাখা যায় সেটা দেখে আসি। আমাদের প্রথম ব্যঞ্জনবর্ণটা হচ্ছে এই রকম। এই বর্ণটা দিয়ে দেখেন বাংলায় একটা বর্ণ লেখা যায়, এই বর্ণটা দিয়ে বাংলায় গ লেখা যায়। আমাদের বর্ণটা এই রকম, এইটা দিয়ে আমরা গ লিখতে পারি। তাহলে আমরা বলতে পারি এই বর্ণটা গ এর অংশ। যেহেতু বর্ণটা গ এর অংশ, সুতরাং এই কোরিয়ান বর্ণটার নাম হচ্ছে গিয়ক। এটার একটা নাম আছে গিয়ক। মনে রাখবো এটা গ এর অংশ, এই জন্য এটা গিয়ক। আমাদের পরবর্তী বর্ণ ইংরেজি বর্ণমালার এল। এল দিয়ে কিন্তু লেখা যায় লাইট, এবং লাইট যদি নতুন হয় তখন আমরা বলি নিউ লাইট। এলে লাইট, কেমন লাইট? নিউ লাইট। এই জন্য এলের মতো এই বর্ণটার নাম হবে নিউন। লাইট, নিউ লাইট, এই জন্য এল, এটার নাম হবে নিউন। আমাদের পরবর্তী বর্ণটা হচ্ছে এই রকম। এই বর্ণটা দিয়ে দেখেন বাংলায় এই বর্ণটা লেখা যায়, মানে বাংলায় এই বর্ণটা দিয়ে দ লেখা যায়, দ। তাহলে আমরা বলতে পারি যে এটা হচ্ছে দয়ের অংশ। দয়ের অংশ যেহেতু, সেহেতু এই বর্ণটার নাম হবে দ্বিগুত। দয়ের অংশ দ্বিগুত, এটাকে এইভাবে মনে রাখবো, দয়ের অংশ দ্বিগুত। নামগুলো গুরুত্বপূর্ণ, অবশ্যই নামগুলো আপনার আয়ত্তে থাকতে হবে যদি আপনি দেখে দেখে সহজে কোরিয়ান ভাষা পড়তে চান। আমরা পরবর্তীতে দুইটা বর্ণ একসাথে মনে রাখবো, এবং মনে রাখার জন্য এখানে দুইটা বক্স নিব। এই দুইটা বক্সকে একটাকে তুলনা করব মায়ের সাথে, আর একটাকে তুলনা করব বাবার সাথে। এখন বাবা এবং মায়ের সাথে কেন তুলনা করলাম, এর কারণ হচ্ছে দেখবেন বাবা এবং মা সন্তানকে কিন্তু চারপাশ থেকে ঘিরে রাখে, আগলে রাখে। যেহেতু দুইটা বক্সই চারপাশ থেকে আটকানো, সুতরাং এই জন্য আমরা বাবা মার সাথে তুলনা করতে পারি, বাবা মাও চারপাশ থেকে সন্তানকে ঘিরে রাখে। প্রথম বর্ণটাকে আমরা মায়ের সাথে তুলনা করব, এই জন্য এই বর্ণটার নাম হবে মিউম। মিউম। পরবর্তী বর্ণটাকে আমরা বাবার সাথে তুলনা করব, এই জন্য এই বর্ণটার নাম হবে বিউপ। বিউপ। কিন্তু দেখেন এখানে মা এবং বাবা দেখতে একই রকম হয়ে গেছে, দুইটাকে আলাদা করে দিতে হবে। আমরা সবাই জানি সাধারণত মায়ের থেকে বাবার কিন্তু বয়স একটু বেশি থাকে, মানে বাবা বয়সে বড় থাকেন। সুতরাং এখানে আমরা বাবাকে একটু বড় করে দিব, এটা দিয়ে বুঝাচ্ছি বাবার বয়স বেশি, মানে আমাদের বর্ণটা হবে এমন। তো যাই হোক, মায়ের সাথে তুলনা করেছি এই জন্য এই বর্ণটার নাম মিউম, আর বাবার সাথে তুলনা করেছি এই জন্য এই বর্ণটার নাম বিউপ। মা থেকে বাবা বয়সে একটু বড় থাকে, এই জন্য এখানেও বাবা দেখতে একটু বড়। আমরা 5টা বর্ণ শিখে ফেলেছি অলরেডি। আমি আবারও আপনাদের একটু মনে করিয়ে দেই। গয়ের একটা অংশ, এই জন্য এটা গিয়ক। লাইট, নিউ লাইট, এই জন্য এলের মতো এটা নিউন। দয়ের অংশ দ্বিগুত। মায়ের মতো মিউম, বাবার মতো বিউপ। পরবর্তী 3টা বর্ণ আমরা একসাথে মনে রাখব। 3টা বর্ণ মনে রাখার জন্য দেখেন আমি এখানে 3টা চিহ্ন নিচ্ছি। আমরা মনে করব এই 3টা হচ্ছে 3জন মানুষ, এবং এরা পরস্পর 3 ভাই। প্রথম যে বর্ণটা উনি হচ্ছে বড় ভাই, মাঝের যে বর্ণটা উনি হচ্ছে মেজো ভাই, শেষে যিনি আছে উনি হচ্ছে ছোট ভাই। বড়, মেজো, ছোট। বড় ভাই উনি খুবই ভালো মানুষ, উনি হচ্ছে অনেক সৎ। বড় ভাই কেমন মানুষ? বড় ভাই হচ্ছে সৎ মানুষ, বড় ভাই সৎ। যেহেতু উনি অনেক সৎ, এই জন্য এই বর্ণটার নাম হবে শিয়ত। সৎ, সৎ থেকে এই বর্ণটার নাম শিয়ত। সৎ, এই জন্য শিয়ত। পরের বর্ণটা দেখেন, পরের বর্ণটা এটাকে আমরা ধরেছিলাম মেজো ভাই।
মেজো, জ থেকে মেজো, জ থেকে এটার নাম হবে জিউত, জিউত। যদিও ঝ দিয়ে লেখা হয়, আমরা এখানে জ দিয়ে লিখেছি আমাদের সুবিধার্থে। তো যাই হোক, মেজো, জ থেকে এটার নাম হবে জিউত, জ থেকে জিউত। এখন দেখেন এই বড় ভাই মেজো ভাই দেখতে কিন্তু একই হয়ে গেছে, বাট আমরা আলাদা করে দিব। আলাদা করার জন্য উনি যদি মেজো হয়, মেজো ভাই, ওনার বড় একজন ভাই আছে। বড় একজন ভাই থাকা মানে হচ্ছে একজন মানুষের সাপোর্ট থাকা, একজন মানুষের ছায়া থাকা। ওর যেহেতু বড় ভাই আছে, এই বড় ভাই সবসময় ওকে সাপোর্ট করে, ছায়া দিয়ে রাখে। যেহেতু তার একটা বড় ভাই, আমরা তার মাথার উপরে একটা স্ট্রোক দিয়ে দিব। মাথার উপরে একটা স্ট্রোক দিয়ে আমরা বুঝাচ্ছি যে ওর একটা বড় ভাই আছে। আমরা পরবর্তী বর্ণের কাছে চলে যাব। দেখেন এই বর্ণটা হচ্ছে ছোট, উনি হচ্ছে সবার ছোট। ওই স থেকে এটার নাম হবে সিউত, স থেকে সিউত। ও যেহেতু ছোট, তাহলে ওর বড় কয়টা ভাই আছে বলেন তো? দুইটা ভাই আছে, একটা মেজো আর একটা হচ্ছে একবারে বড়। যেহেতু দুইটা ভাই আছে, ও কিন্তু দুইজন মানুষের সাপোর্ট পাবে, দুইজন মানুষের ছায়া পাবে। যেহেতু দুইজন মানুষের সাপোর্ট পাবে, সুতরাং আমরা এখানে এই বর্ণটার মাথার উপর দুইটা স্ট্রোক দিয়ে দিব। আমরা এইটার মাথার উপর দুইটা স্ট্রোক দিয়ে বুঝাচ্ছি যে ওর বড় দুইটা ভাই আছে। আমাদের তিনটা বর্ণ হয়ে গেছে। আমি আবার বলি, তিনটা বর্ণ মনে রাখার জন্য আমরা ধরে নিব এরা পরস্পর তিন ভাই, বড় মেজো ছোট, বড় মেজো ছোট। বড় ভাই তিনি অনেক ভালো মানুষ, তিনি হচ্ছে সৎ, তিনি সৎ, এই জন্য তার নাম শিয়ত, সৎ শিয়ত, মিল আছে কিন্তু। মেজো, মেজো, ওই জ থেকে এটার নাম হচ্ছে জিউত, মেজো, জ থেকে জিউত। মাথার উপরে একটা ভাইয়ের সাপোর্ট আছে, এই জন্য তার মাথায় এখানে একটা স্ট্রোক দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে ছোট, ছোটর স থেকে সিউত, স থেকে এটার নাম হবে সিউত। ও যেহেতু ছোট, ওর মাথার উপর দুইজন ভাইয়ের সাপোর্ট আছে, এখানেও তার মাথার উপর আমরা দুইটা স্ট্রোক দিয়ে দিয়েছি। আশা করি মনে রাখতে পারবেন। তবে এই যে সিউত বর্ণটা, এটা দুইভাবে লেখা যায়। দেখেন আমরা এখানে লিখেছি ওর মাথার উপরে দুইটা স্ট্রোক দিয়ে দিয়েছি। তো এই বর্ণটাকে এভাবেও লেখা যায়, এই ছোট স্ট্রোকটা দাঁড় করিয়ে দেওয়া যায়, দাঁড় করিয়েও দেওয়া যায়, দুইটা আড়াআড়ি দেওয়া যায়। ছোটটা দাঁড় করিয়ে দিলেও হবে, ছোটটা আড়াআড়ি দিলেও হবে। দুইভাবেই সঠিক, দুইভাবেই লেখা যায়। আপনি যে কোনো একটা ফলো করবেন, মনে রাখার সুবিধার্থে এটাই ফলো করতে পারেন। আমাদের পরবর্তী দুইটা বর্ণ ইংরেজি বর্ণমালার এফ এর মতো একটা, আর একটা হচ্ছে ইংরেজি বর্ণমালার ই। ই এবং এফ এই দুইটাই কোরিয়ান ভাষায় সরাসরি দুইটা বর্ণ। দেখেন ই এটা কিন্তু ঠিক আছে, এফ এটা ঠিক নাই। এফটাকে আমরা এখানে উল্টিয়ে দিয়েছি, এফ থাকবে এই রকম, এটা ডান দিকে ঘুরে থাকবে, বাট আমাদের এখানে বাম দিকে আছে। যেহেতু বাম দিকে আছে, এটা তো আসলে ঠিক নেই। তাহলে এফ সে কি করছে, সে বিষয়টাকে খেয়ানত করে ফেলছে। মনে রাখার সুবিধার্থে আমরা এইভাবে বলতে পারি, তার থাকার কথা ডান দিকে, বাট সে খেয়ানত করে ফেলছে, খেয়ানত করে উল্টে গেছে। যেহেতু সে খেয়ানত করছে, এই জন্য এইটার নাম হচ্ছে খিউক, এই বর্ণটার নাম হচ্ছে খিউক। খেয়ানত করছে, উল্টে গিয়ে খেয়ানত করছে, এই জন্য খিউক। মনে রাখার সুবিধার্থে আমরা এইভাবে বলতে পারি। আর ই দেখেন এইটা কিন্তু ঠিক আছে, এইটা থিওরি অনুযায়ী ঠিক আছে। থিওরি বলতে কিন্তু বর্ণনা বোঝায়, থিওরি একটা ইংরেজি শব্দ। তো আমরা বলতে পারি এটা থিওরি অনুযায়ী ঠিক আছে, এটার থিওরি ঠিক আছে, এই জন্য এটা হচ্ছে থিউত। ই এর থিওরি ঠিক আছে, এই জন্য ই থিউত। এফ উল্টে গিয়ে খেয়ানত করছে, এই জন্য উল্টো এফ খিউক। ই এর থিওরি ঠিক আছে, এই জন্য ই থিউত। আমাদের পরবর্তী বর্ণ এটা অনেকটা
ইংরেজির টু এর মতো। দেখবেন ঘড়িতে এইভাবে টু লেখা থাকে যখন টাইম ওঠে বিভিন্ন ডিজিটাল ঘড়িতে। তো আমরা বলতে পারি এটা রিয়েলি টু। রিয়েলি মানে আসলেই, এটা একটা ইংরেজি শব্দ। এটা রিয়েলি টু, রিয়েলি টু মানে আসলেই টু, রিয়েলি টু। এই জন্য এই বর্ণটার নাম রিউল। রিয়েলি টু এই জন্য রিউল। পরের বর্ণটা এই রকম, বাট এই বর্ণটাকে যদি আমি ঘুরিয়ে লিখি দেখেন তাহলে এটা কিন্তু মইয়ের মতো হয়, সিঁড়ির মতো হয়। আমরা এটাকে এভাবে মনে রাখব যে আমি ফিউচারে সিঁড়ির ব্যবসা করব। কিসের ব্যবসা করব? সিঁড়ির ব্যবসা করব। মনে রাখার সুবিধার্থে বলতেছি, আমি ফিউচারে সিঁড়ির ব্যবসা করব বা মইয়ের ব্যবসা করব। যেহেতু ফিউচারে মইয়ের ব্যবসা করব, এই জন্য মইয়ের মতো দেখতে এই বর্ণটার নাম হবে ফিউপ। ফিউচারে মইয়ের ব্যবসা করব, এই জন্য মইয়ের মতো দেখতে এই বর্ণটার নাম হবে ফিউপ। আমাদের পরবর্তী বর্ণ সরাসরি জিরো বা শূন্য। এটাই কোরিয়ান ভাষার একটা বর্ণ হিসাবে ব্যবহার করা হয়। যারা কোরিয়ান ভাষা শেখে, অনেক স্টুডেন্টরা পড়াশোনা করে না। পড়াশোনা না করার ফলে তখন তারা পরীক্ষায় জিরো পায়। যারা কোরিয়ান ভাষা শেখে এরা কিন্তু সবাই ইয়ং মানুষ, মানে যুবক। তো ইয়ংরা, যারা ইয়ং, তারা অনেক সময় পরীক্ষায় কি পায়? জিরো পায়। ইয়ংরা জিরো পায়, এই জন্য এই জিরো এই বর্ণটার নাম হচ্ছে ইয়ং। ইয়ং আর ইয়ং মিল আছে। ইয়ংরা জিরো পায়, এই জন্য এই বর্ণটার নাম হচ্ছে ইয়ং। পরবর্তী বর্ণ আবার ওই ইয়ং দিয়েই হবে। আমি ইয়ংটা লিখলাম, লেখার পরে এটার উপরে দুইটা স্ট্রোক দিয়ে দিব। এই স্ট্রোকটা হচ্ছে কি জানেন? এই দুইটা স্ট্রোক হচ্ছে সে যে পরীক্ষায় জিরো পাইছে তার মাথায় অনেক টেনশন। এই স্ট্রোক দিয়ে আমি বুঝাচ্ছি এটা টেনশনের চিহ্ন। পরীক্ষায় জিরো পাওয়ার ফলে মাথায় হিউজ টেনশন হয়। এই যে এইটা টেনশনের চিহ্ন, ওই দুইটা স্ট্রোক। পরীক্ষায় জিরো পাওয়ার ফলে ইয়ংদের মাথায় হিউজ টেনশন হয়। যেহেতু হিউজ টেনশন হয়, এই জন্য এই বর্ণটার নাম হবে হিউথ। হিউথ, হিউজ টেনশন, হিউথ। এফ উল্টে গিয়ে খেয়ানত করছে, এই জন্য উল্টো এফ, খিউক। খেয়ানত করছে, খিউক। ই এটা কিন্তু আমাদের থিওরি অনুযায়ী ঠিক আছে, মানে বর্ণনা অনুযায়ী ঠিক আছে। ই থিওরি অনুযায়ী ঠিক আছে, এই জন্য ই এর মতো, সেটার নাম থিউথ। আর পরবর্তী বর্ণ এটা রিয়েলি টু, মানে আসলেই টু এর মতো, রিয়েলি টু, এই জন্য টু এর মতো রিউল। ফিউচারে মইয়ের ব্যবসা করব, ফিউচারে মইয়ের ব্যবসা করব, এই জন্য মইয়ের মতো দেখতে এটা হচ্ছে ফিউপ। ফিউচার থেকে ফিউপ। ইয়ংরা পরীক্ষায় জিরো পায়, জিরোর মতো ইয়ং। ইয়ংরা পরীক্ষায় জিরো পায়, এই জন্য জিরোর মতো ইয়ং। পরীক্ষায় জিরো পেলে তখন তাদের মাথায় হিউজ টেনশন হয়। তো মাথায় টেনশন থাকলে সেইটা হবে হিউথ। এখানে একটু খেয়াল করেন, হিউথটা আপনি চাইলে এখানে যে দুইটা স্ট্রোক আছে, ছোট স্ট্রোকটা দাঁড় করিয়ে দিতে পারবেন বা খাড়াখাড়ি দিতে পারবেন। যেভাবে সিউতের ক্ষেত্রে আমরা দেখেছি দুইটা আড়াআড়ি দেওয়া যায়, অথবা ছোট স্ট্রোকটা খাড়াখাড়ি দেওয়া যায় বা দাঁড় করিয়ে দেওয়া যায়। হিউতের ক্ষেত্রেও একই, দুইটাই ব্যবহার করা যায়, দুইটাই ব্যবহার করে। আপনি যে কোনো একটা ফলো করবেন, বাট মনে রাখার সুবিধার্থে আমরা আড়াআড়ি যেটা দিয়েছি সেটাই ফলো করি। এই ছিল আমাদের ব্যঞ্জন বর্ণ। আমি আশা করি এই গল্পে গল্পে আপনি এটা এখন মনে রাখতে পারবেন। দেখার সাথে সাথেই বুঝতে পারবেন কোন বর্ণটা কি। আমি আরও একবার আপনাদের মনে করিয়ে দিতে চাই। আমাদের প্রথম বর্ণটা গয়ের অংশ, যেহেতু এটা গয়ের অংশ, গিয়ক। পরে আছে এল, এল দিয়ে বলা যায় লাইট, নিউ লাইট। এলে লাইট, নিউ লাইট, এই জন্য এলের মতো এটা নিউন, নিউ থেকে নিউন। পরের বর্ণটা দয়ের অংশ, দয়ের অংশ, এই জন্য দ্বিগুত, দয়ের অংশ দ্বিগুত। পরের দুইটা বর্ণ মায়ের সাথে তুলনা করেছি, এই জন্য এটার নাম মিউম। বাবার সাথে তুলনা করেছি, এই জন্য এটার নাম বিউম। মায়ের থেকে বাবা কিন্তু একটু বড় হয়, আমরাও এখানে বাবাকে বড় করে দিয়েছি।
এরপর 3টা বর্ণ আমরা সহজে মনে রাখবো 3 ভাই হিসাবে। বড় ভাই, মেজো ভাই, ছোট ভাই। বড় ভাই উনি সৎ, এই জন্য তার নাম শিয়ত। মেজো, জ থেকে জিউত, একটা বড় ভাই আছে এই জন্য মাথায় একটা চিহ্ন। তারপর হচ্ছে ছোট, ছোটর স থেকে সিউত, 2টা বড় ভাই আছে এই জন্য মাথায় 2টা চিহ্ন। তারপরে আমাদের এফ, কিন্তু এফ উল্টে গেছে, উল্টে গিয়ে খেয়ানত করছে, এই জন্য উল্টো এফ, খিউক। থিওরি অনুযায়ী ই ঠিক আছে, ই যেহেতু থিওরিতে ঠিক আছে, ই হচ্ছে থিউত। রিয়েলি টু, আসলেই টু, রিয়েলি টু, এই জন্য টু এর মতো রিউল। ফিউচারে মইয়ের ব্যবসা করব, মইয়ের মতো ফিউপ, ফিউচার থেকে ফিউপ। এরপরে ইয়ং পোলাপান 0 পায়, এই জন্য জিরোর নাম হবে ইয়ং। 0 পেলে তখন মাথায় হিউজ টেনশন হয়, মাথায় টেনশন হলে তখন এটার নাম হবে হিউত। আমরা এতক্ষণ ব্যঞ্জনবর্ণগুলোর নাম শিখলাম, বাট এই ব্যঞ্জনবর্ণগুলোর আলাদা আবার উচ্চারণ আছে। প্রত্যেকটা ব্যঞ্জনবর্ণের 2টা করে উচ্চারণ আছে। উচ্চারণগুলো কিভাবে করতে হয় এবং শব্দে থাকলে কিভাবে মিলিয়ে উচ্চারিত হয়, আগামী ক্লাসে আমরা সেটা শিখব। আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। আপনারা বাসায় অবশ্যই লিখবেন এবং পড়বেন। অবশ্যই বাসায় বাংলা উচ্চারণ সহ এই 14টা ব্যঞ্জনবর্ণ মিনিমাম 20 বার লিখবেন, তাহলে দেখবেন আপনার মাথায় গেঁথে গেছে। পরবর্তী ভিডিওর জন্য হানা একাডেমির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন, জয়েন করুন আমাদের হানা একাডেমির অফিসিয়াল গ্রুপে। কথা হচ্ছে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।